দক্ষিণ এশিয়ায় বন্যা পরিস্থিতির অবনতি। থাইল্যান্ড, শ্রীলঙ্কা সহ 4 দেশে প্রাণহানি বেড়ে 600-র বেশি, ক্ষতিগ্রস্ত লাখো মানুষ। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি হামলা চলছেই, নিহতের সংখ্যা ছাড়িয়েছে 70,000, আহত আরও লাখো মানুষ। এবং ভেনেজুয়েলার আকাশসীমা বন্ধের হুঁশিয়ারি ট্রাম্পের, ঔপনিবেশিক হুমকি বলছে কারাকাস। যুদ্ধের আভাস দেখছেন বিশ্লেষকরা। স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল সাদিয়া। দেখছিলেন শিরোনামগুলো। ঘূর্ণিঝড় ডিটুয়া ও সেনিয়ারের প্রভাবে এশিয়া জুড়ে চলছে প্রকৃতির তাণ্ডব। শ্রীলঙ্কায় জরুরি অবস্থার মধ্যেই মৃতের সংখ্যা বাড়ছে, বিদ্যুৎহীন দেশটির বিশাল জনপদ। একই সঙ্গে ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডেও কয়েক দশকের ভয়াবহ বন্যায় ভেসে গেছে শত শত প্রাণ। জলবায়ু পরিবর্তনের প্রভাবে অস্বাভাবিক এই ঝড়ের কবলে পড়ে বিদ্যুৎ ও খাদ্যহীন হয়ে মানবেতর দিন কাটাচ্ছেন লাখো মানুষ। নিখোঁজদের সন্ধানে এখনও চলছে জোর তৎপরতা। ঘূর্ণিঝড় ডিটওয়ার তাণ্ডবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে শ্রীলঙ্কার বিস্তীর্ণ এলাকা। রাষ্ট্রজুড়ে জরুরি অবস্থার মধ্যেই বিদ্যুৎ ও পানির তীব্র সংকটে চরম দুর্ভোগে দিন কাটছে লাখো মানুষের। ভূমিধসে রাস্তাঘাট বন্ধ হয়ে যাওয়ায় বহু গ্রাম এখনও বিচ্ছিন্ন, যেখানে ব্যাহত হচ্ছে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম। এদিকে ইন্দোনেশিয়ার সুমাত্রায় বিরল ঘূর্ণিঝড় সেনিয়ারের প্রভাবে সৃষ্ট ভূমিধসে মাটির নিচে চাপা পড়েছে বহু বসতভিটা। তীব্র স্রোতে মুহূর্তের মধ্যে ভেসে গেছে গ্রামের পর গ্রাম। দুর্গম এলাকায় এখনও পৌঁছাতে পারেননি উদ্ধারকর্মীরা। এদিকে থাইল্যান্ডের শত বর্ষের রেকর্ড ভাঙা বৃষ্টিতে পরিস্থিতি এতটাই ভয়াবহ যে হাসপাতালের মর্গগুলোতেও আর জায়গা হচ্ছে না। মালয়েশিয়াতেও ভাসছে উত্তরের রাজ্যগুলো। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বর্ষা মৌসুম এখন এমন বিধ্বংসী রূপ নিয়েছে পুরো অঞ্চল জুড়ে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। যুদ্ধবিরতির সিদ্ধান্ত হলেও থামেনি গাজায় ইসরায়েলি তাণ্ডব। গত 2 বছরের আগ্রাসনে উপত্যকাটিতে নিহতের সংখ্যা 70,000 ছাড়িয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ভয়াবহ এই হামলায় আহত হয়েছেন 1,70,000-এরও বেশি ফিলিস্তিনি। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার তোয়াক্কা না করে শনিবারও খান ইউনিসে ড্রোন হামলা চালিয়েছে আইডিএফ। নিহত হয়েছে 2 শিশু। একই সাথে গাজা জুড়ে স্থল, নৌ ও আকাশপথেও একযোগে হামলা চালাচ্ছে ইসরায়েল। মাদুরো সরকারকে হটাতে অর্থনৈতিক নিষেধাজ্ঞার বদলে এবার ভেনেজুয়েলার দিকে বন্দুকের নল তাক করেছে যুক্তরাষ্ট্র। আকাশসীমা বন্ধের পাশাপাশি ক্যারিবীয় অঞ্চলে চলছে মার্কিন সামরিক বাহিনীর বিশাল মহড়া। বিশ্লেষকরা একে 1989 সালের পানামা আগ্রাসনের সঙ্গে তুলনা করছেন। স্থলপথেও অভিযানের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা কারাকাসের জন্য বড় অশনি সংকেত। প্রথাগত কূটনৈতিক চাপ বাদ দিয়ে এবার সরাসরি শক্তি প্রদর্শনের পথে হাঁটছে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার আকাশসীমা সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে একে নো ফ্লাইং জোন হিসেবে বিবেচনার কঠোর নির্দেশ দিয়েছেন হোয়াইট হাউস। এর আগেই ক্যারিবীয় সাগরে নোঙর করেছে ইউএস জেরাল্ড ফোর্ডের মতো শক্তিশালী বিমান বাহিনীর রণতরী। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, এটি নিছক কোনো মহড়া নয়, বরং মাদুরো সরকারকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে সর্বাত্মক সামরিক অভিযানেরই পূর্ব প্রস্তুতি। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় কি করতে যাচ্ছে তা লুকানোর চেষ্টা করছে না। এটি মাদুরোর উপর একটি গুরুতর চাপ প্রয়োগের কৌশল। তবে এর পরবর্তী ধাপ বা পূর্ণাঙ্গ সামরিক পদক্ষেপ এখনো দেখা বাকি। জলপথের পর এবার খুব শীঘ্রই স্থলপথেও বড় ধরনের হামলার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। পেন্টাগনের এমন আগ্রাসী সজ্জা 1989 সালের পানামা আগ্রাসনের কথাই মনে করিয়ে দিচ্ছে, যেখানে লক্ষ্য ছিল সরকারের পরিবর্তন। তবে প্রেসিডেন্ট মাদুরো সাফ জানিয়েছেন, যুদ্ধ নয়, শান্তি চায় ভেনেজুয়েলা, কিন্তু মাতৃভূমি রক্ষায় যে কোনো আগ্রাসনের দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত তার দেশ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি জন্মদিনের অনুষ্ঠানে ভয়াবহ গুলিবর্ষণে 4 জন নিহত হয়েছেন। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আরও 10 জন। মার্কিন স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় স্টকটন শহরের একটি পার্টি সেন্টারে এই হামলার ঘটনা ঘটে। পুলিশ জানায়, পারিবারিক ওই আয়োজনটিতে তখন বহু মানুষ উপস্থিত ছিলেন। হতাহতদের মধ্যে শিশুরাও রয়েছে। প্রাথমিকভাবে একে পরিকল্পিত হামলা বলে ধারণা করছে পুলিশ। জড়িতদের ধরতে এরই মধ্যে অভিযানে নেমেছে এফবিআই ও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জীবিত আছেন। মৃত্যুর গুঞ্জনের অবসান ঘটিয়ে দাবি করেছেন পিটিআই এর সাবেক সিনেটর খুররম জিসান। তিনি বলেন, ইমরান খানের মৃত্যু নিয়ে ছড়ানো জল্পনা ভুয়া। পাশাপাশি অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রীকে দেশ ছাড়ার চাপ দিতেই ইচ্ছাকৃতভাবে আইসোলেশনে রাখা হয়েছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিকি ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খানের মৃত্যু নিয়ে জল্পনা কল্পনা চলছে বেশ কিছুদিন ধরেই। 3 সপ্তাহের বেশি সময় ধরে পরিবারকে তার সঙ্গে দেখা করতে না দেয়ায় গুঞ্জন আরও ডালপালা মেলে। এমনকি উত্তপ্ত হয়ে উঠেছে গোটা দেশ। এবার মৃত্যুর গুজবের অবসান ঘটিয়ে পিটিআইয়ের সাবেক সিনেটর খুররম জিসান দাবি করেন, জীবিত আছেন ইমরান খান। সংবাদ সংস্থা এএনআই-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইমরান খানের মৃত্যু নিয়ে ছড়ানো জল্পনা ভুয়া। অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রীকে দেশ ছাড়ার চাপ দিতেই ইচ্ছাকৃতভাবে আইসোলেশনে রাখা হয়েছে। এমনকি তিনি চুপ থাকলে পছন্দের জায়গায় যেতে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সরকার। সাক্ষাৎকারে পশ্চিমা বিশ্বের দিকে অভিযোগের আঙ্গুল তুলেন পিটিআইয়ের এই গুরুত্বপূর্ণ নেতা। 2023 সালের আগস্ট মাস থেকে জেলবন্দি রয়েছেন ইমরান খান। 14 বছরের কারাদণ্ড হয়েছে তার। এই পরিস্থিতিতে ইমরানের মৃত্যুর সংবাদ গোটা পাকিস্তানে সাড়া ফেলে। আদিয়ালা কারাগারের বাইরে বিক্ষোভ করেছেন ইমরানের দল পিটিআইয়ের নেতাকর্মীরা। তবে এত কিছুর পরেও কাউকে ইমরান খানের সঙ্গে দেখা করার অনুমতি দেয়নি কারা কর্তৃপক্ষ। আফরিন মৌ, নিউজ 24। স্মরণকালের সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর হংকংয়ে চলছে 3 দিনের রাষ্ট্রীয় শোক। শনিবার নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করেন হংকংয়ের প্রধান নির্বাহী জন লি। উদ্ধার কাজ শেষ ঘোষণা করা হলেও নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গত 80 বছরের ইতিহাসে এটি শহরের সবচেয়ে বড় অগ্নিকাণ্ডের ঘটনা। তাইপো জেলার ওয়াংফু কোর্ট ভবনের এই ঘটনায় এখন পর্যন্ত 128 জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন প্রায় 200 মানুষ। আফগানিস্তানের নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করেছে যুক্তরাষ্ট্র। ইতিমধ্যে বিশ্বজুড়ে সব মার্কিন দূতাবাস এবং কনসুলার দপ্তরে এই বার্তা পাঠিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়, যেখানে বলা হয় এখন থেকে অভিবাসী এবং অভিবাসী ভিসার পাশাপাশি বিশেষ অভিবাসন ভিসা প্রদানও বন্ধ থাকবে আফগানদের জন্য। এমনকি বর্তমানে আফগানিস্তানের যেসব নাগরিক যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তাদের ভিসাও বাতিল করা হয়েছে। গত বুধবার মার্কিন আধাসামরিক বাহিনী ন্যাশনাল গার্ড সদস্যদের লক্ষ্য করে গুলি করে এক আফগান নাগরিক। এরপর থেকেই একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিচ্ছেন ট্রাম্প প্রশাসন। জার্মানির মার্বুর্গ শহরের এক ক্যাফেতে খাবারের স্বাদ পাল্টে গেছে। সেখানে স্যান্ডউইচ বা সালাদের সাথে এখন চিজ বা মেয়োনিজ নয়, টপিং হিসেবে মিলছে ফড়িং কিংবা ঝিঝি পোকা। করোনাকালে ঘরবন্দির সময় এশীয় দেশগুলোর খাদ্যাভ্যাস থেকে অনুপ্রাণিত হয়েই শেফ মার্টিন বাউমগার্টেন এই অদ্ভুত মেনু সাজিয়েছেন। শিক্ষার্থীদের বিদেশ ভ্রমণের স্বাদ দিতেই প্লেটে এমন উদ্ভট সব ভাজা পোকা তুলে দিচ্ছেন তিনি। খাবার টেবিলে বসে যদি দেখেন আপনার সালাদের উপর শুয়ে আছে আস্ত এক ফড়িং, তখন কেমন লাগবে? জার্মানির ক্যাফে স্যাটোজে গেলে কিন্তু আটকে উঠলে চলবে না, কারণ এখানকার মেনুতে ফ্রেঞ্চ ফ্রাই কিংবা ডেজার্টের সাথে পোকামাকড়ই এখন প্রধান আকর্ষণ। করোনাকালে রান্নাঘরে এক্সপেরিমেন্ট চালাতে গিয়েই শেফ মার্টিনের মাথায় চাপে এই ভূত। ছেলে মেয়েরা এশিয়ায় ব্যাকপ্যাকিং করতে গিয়ে পোকা খেয়ে এসে গল্প শুনিয়েছে, আর বাবা ভাবলেন জার্মান শিক্ষার্থীদেরও সেই স্বাদ দেবেন। ব্যাস, কড়াইয়ে উঠে গেল সব হরেক পদের পতঙ্গ। আমাদের এখানে হেসিয়ান পটেটো সালাদ আর গ্রিক রাইস পাস্তা সালাদ পাওয়া যাচ্ছে, যার উপরে থাকছে ফড়িং, ঝিঝি পোকা আর মিলওয়ার্মের মিশ্র টপিং। বোন আपेतित। শুরুর দিকে মার্টিনের আত্মীয়-স্বজনরা এই মেনু দেখে নাক ছিটকালেও এখন দিব্যি লাইন দিয়ে পোকা খাচ্ছেন স্থানীয়রা। তাদের দাবি, মশলা মাখানো মুচমুচে এই ফড়িং খেতে নাকি অনেকটা সার্ডিন মাছের মতোই সুস্বাদু। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারের ব্ল্যাক ফ্রাইডেতে যুক্তরাষ্ট্রের কেনাকাটার ধরন বদলে দিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। মুদ্রাস্ফীতি আর শুল্ক বৃদ্ধির চাপে ক্রেতারা যখন দিশেহারা, তখন চ্যাটবটের মতো এআই টুলগুলো খুঁজে দিয়েছে সেরা সব ডিসকাউন্ট।
ফলাফলও পাওয়া গেছে হাতে নাতে। গত বছরের রেকর্ড ভেঙে অনলাইনে বিক্রি হয়েছে $1,180 কোটি। অ্যাডোব অ্যানালিটিক্স বলছে কেনাকাটায় এআই টুলের ব্যবহার বেড়েছে 800 গুণেরও বেশি। পণ্যের বাড়তি দামে অর্ডারের সংখ্যা কিছুটা কমলেও বিলাসবহুল পণ্যের কদর বেশি ছিল। এখন সবার চোখ সাইবার মান্ডের দিকে, সেখানে $1,400 কোটি বেশি বিক্রির পূর্বাভাস দিচ্ছেন বাজার বিশ্লেষকরা। ভিসা নীতিতে এবার পরিবর্তন আনতে যাচ্ছে ইতালি সরকার। শ্রমিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ ও দ্রুত হলেও পারিবারিক পুনর্মিলন ভিসা পেতে সময় আরও বাড়বে বলে জানা গেছে। এমনকি দীর্ঘদিন বৈধভাবে কাজ করেও যারা মালিক পাননি তাদের বিষয়েও নতুন করে ভাবছে সরকার। ইতালি থেকে সাইফুল ইসলামের পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। শ্রমিকদের কথা মাথায় রেখে এবার ভিসা নীতিতে পরিবর্তন আনছে ইতালি সরকার। গণমাধ্যমের তথ্য বলছে, সম্প্রতি দেশটির পার্লামেন্টে লেগা সমর্থিত দলের আবেদনের ভিত্তিতে ভোট প্রদান অনুষ্ঠিত হয়, যেখানে এর পক্ষে বেশি ভোট পড়ে। নতুন নিয়ম অনুযায়ী ইতালিতে পারিবারিক পুনর্মিলনের মাধ্যমে প্রবেশ করতে পারবেন শুধুমাত্র বৈধ স্ত্রী, স্বামী এবং নাবালক সন্তানরা। এছাড়াও পারিবারিক পুনর্মিলন ভিসার নুল্লাওয়াস্তা প্রদানের সময়সীমা 90 দিন থেকে 150 দিন পর্যন্ত করা হয়েছে। আর শ্রমিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ ও দ্রুত করা হয়েছে নতুন এই নিয়মে। বর্তমানে অভিবাসী আইনে অনেকটা পরিবর্তন এসেছে। ইতালির আইনটা অনেক কঠিন হয়েছে, যেখানে অভিবাসীদের জন্য যেমন আগে বাবা মাকে নিয়ে আসতে পারত, কিন্তু এখন সেই ক্ষেত্রে শুধু স্ত্রী এবং 18 বছরের নিচের সন্তানদের আনা যাবে, কিন্তু বাবা মাকে আনা যাবে না। এই আইনটি সম্প্রতি পাশ করা হয়েছে। এটাতে আসলে আমাদের অনেকেই আমরা উদ্বিগ্ন প্রবাসীরা। আর শিক্ষা কর্মসূচি শেষ করার পর ভিসার আবেদন জমা দেওয়ার সময়সীমা পরীক্ষামূলকভাবে 1 বছর করা হয়েছে, যা 2027 সালের শেষ পর্যন্ত কার্যকর থাকবে। আগামীতে যারা শ্রমিক ভিসায় ইতালিতে আসতে চাচ্ছেন তাদের 30 দিনের মধ্যে নুলস্তা প্রদানের জন্য বলা হয়েছে এবং পারিবারিক ভিসার জন্য 90 দিন থেকে বাড়িয়ে 150 দিনের মধ্যে প্রদানের নির্দেশ প্রদান করা হয়েছে। এদিকে মানব পাচার বা অবৈধ শ্রম শোষণের শিকার ব্যক্তিদের এখন থেকে 6 মাসের বদলে 12 মাসের জন্য বৈধতা প্রদানের কথা রয়েছে নতুন এই আইনে। আর 2028 সাল পর্যন্ত প্রতি বছর সর্বোচ্চ 10,000 বিদেশি শ্রমিককে কোটার বাইরে বিশেষ অনুমতিতে ইতালিতে প্রবেশের সুযোগ দেওয়া হবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল গ্লোবাল টাইমের আয়োজনে। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ সবাই।